তাহলে আজকে আমরা করব ক্লাস 9 এর একটা টেক্সট লেসন 6 কবিতা। নাম হচ্ছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তো এই কবিতাতে যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। কবির নাম হচ্ছে এমিলি জেন ব্রন্টি। একটা বানানটা প্রত্যেকে মুখস্থ রাখবি, এমিলি জেন ব্রন্টি, BRONTE। ঠিক আছে। তাহলে কবি ইনি একজন ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, একজন ইংরেজি কবি। আর নোভেলিস্ট মানে কি? উপন্যাসিক, যিনি উপন্যাস লেখেন। ঠিক আছে। তার একটা বিখ্যাত উপন্যাস আছে, তার নাম হচ্ছে উদারিং হাইটস। ঠিক আছে। এটার জন্য ইনি বিশেষভাবে মানে খ্যাত, বিখ্যাত, ফেমাস ফর দ্য নোবেল উদারিং হাইটস। তিনি জীবনে একটাই উপন্যাস লেখেন, উদারিং হাইটস, এবং এটার জন্য তিনি আজও বিখ্যাত হয়ে আছেন। ক্লিয়ার? আচ্ছা, একটু বলে রাখি যে এই যে ব্রন্টি, এনার জীবনটা কিন্তু খুব মানে দুঃখে কষ্টে কেটেছে। আমরা যদি এর লাইফ স্প্যানটা দেখি, তো তিনি 1818 সালে জন্মগ্রহণ করেন, 1818, এবং মারা যান 1848। তাহলে 1848, 1818, ঠিক আছে। যদি আমরা মাইনাস করি, সেখানে তিনি মাত্র 30 বছর বেঁচে ছিলেন, 30 ইয়ার্স, মানে একবারেই কম বয়সে তিনি মারা গেছেন। ঠিক আছে। এবং ছোটবেলায় তিনি বিভিন্নভাবে মানে শারীরিক মানসিকভাবে তিনি এফেক্টেড হন, মানে তার শরীরও ভালো ছিল না, শরীর খারাপ, এবং তার বোন তো টাইফয়েডে মারা যান। তার বয়স যখন 3 বছর ছিল তখন তার মা মারা যান। ঠিক আছে। এইভাবে কিন্তু দুঃখের সাথে লড়াই করতে করতে তার জীবনটা কাটে। ঠিক আছে। তো আমরা সরাসরি কবিতায় চলে আসি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড মানে কি? মাইল্ড মানে হচ্ছে কোমল বা নরম, মৃদু। আর মিস্ট মানে কি? মিস্ট মানে হচ্ছে কুয়াশা। আপন দ্য হিল মানে কি? পাহাড়ের উপর। তাহলে আমি যদি পুরো বাংলা বলি তাহলে কি হবে? মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ পাহাড়ের উপর মৃদু কুয়াশা, কোমল কুয়াশা, হালকা কুয়াশা। ঠিক আছে। আচ্ছা, এই কবিতায় যাওয়ার আগে দেখ, এখানে লেখা রয়েছে, তোদের আমি লিখে রেখেছি যে পোয়েট্রি কি, কবিতা কি, ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত রোমান্টিক পোয়েট। তিনি বলেছেন যে কবিতা মানে হচ্ছে ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। ইমোশন মানে কি? আবেগ। ঠিক আছে। ট্র্যাঙ্কুইলিটি মানে কি? শান্ত। অর্থাৎ আমরা যখন খুব ধীর শান্ত অবস্থায় থাকি, তখন আমাদের মধ্যে যে ইমোশনসটা আসে, যে আবেগটা কাজ করে, সেটাই হচ্ছে কবিতা। এবং যখন সেটা মানে স্বতঃস্ফূর্তভাবে ভাষার মাধ্যমে প্রকাশ পায়, তখন তাকে বলা হয় কবিতা, পোয়েট্রি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ড্রিম জার্নি। কবিতাটা কি? একটা ড্রিম জার্নি। অর্থাৎ পাহাড়ের উপর মৃদু কুয়াশা দেখে কবির শৈশবের কথা মনে পড়ে, কবির যৌবনকালের কথা মনে পড়ে, পুরোনো দিনের কথা মনে পড়ে, এবং তাকে নিয়ে কবিতাটা, সেটা নিয়েই কবিতাটা। তাদেরকে আমি এখানে লেখা রয়েছে বই। সবাই, আচ্ছা, যারা দেখছো অনলাইনে তারা বইটা খুলে রাখবে, আমি লাইন বাই লাইন পড়ছি এবং অনেকগুলো বলে দিচ্ছি। দেখ, তো লেখা রয়েছে কি? ইন দিস পোয়েম, দেখ সবাই বইটা দেখবি। ইন দিস পোয়েম the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that has left behind. অর্থাৎ এই কবিতায় নীলচে কুয়াশা, যেটা দূরের পাহাড়কে ঘিরে রয়েছে, এটা দেখে কবির যৌবনকালের আনন্দের দিনগুলো মনে পড়ছে, শৈশবের দিনগুলো মনে পড়ছে, যেগুলো তিনি ফেলে এসেছেন। As she describes the landscape, she shifts from the present moment to the past and then to the present again. অর্থাৎ যখন তিনি এটা বর্ণনা করেন ল্যান্ডস্কেপটা, তখন তিনি মানে
বর্তমান থেকে অতীত, আবার বর্তমান থেকে আবার অতীত থেকে বর্তমানে ফিরে আসে। প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, অর্থাৎ বর্তমান থেকে অতীত, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট অ্যাগেন, আবার অতীত থেকে তিনি বর্তমানে আসে। ঠিক আছে, তাহলে কি বললাম, কবিতাটা হচ্ছে একটা ড্রিম জার্নি। ঠিক আছে, অর্থাৎ পাহাড়ের কুয়াশা দেখে কবির ছোটবেলার কথা মনে পড়েছে, সুখের দিনের কথা মনে পড়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটু বলে রাখি যে মাইল্ড দ্য মিস্ট, এখানে একটা ফিগার অফ স্পিচ আছে, এগুলো একটু জানা দরকার। হ্যাঁ, ফিগার অফ স্পিচটা কি? ফিগার অফ স্পিচ, ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের আমরা কবিতায় যখন মানে ব্যবহার করা হয় অলংকার, যেগুলো বলা হয় ফিগার অফ স্পিচ। হ্যাঁ, যেমন ধর এখানে এই যে মাইল্ড দ্য মিস্ট, এখানে এম এবং এখানে এম, এই যে পরপর দুটো কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় এলিটারেশন। লিখে রাখি, কি বলা হয়? এলিটারেশন। লিখে রাখি, এলিটারেশন, এ ডবল এল আই টি ই আর এ টি আই ও এন, এটা একটা ফিগার অফ স্পিচ। ঠিক আছে, ইটস এ ফিগার অফ স্পিচ। কবিতায় অনেক রকমের ফিগার অফ স্পিচ ব্যবহার হয়। তোরা ক্লাস 8-এও পেয়েছিস, আমরা যখন সি কবিতাটা পড়েছিলাম সেখানে অনেকগুলো ফিগার অফ স্পিচ ছিল, মেটাফর ছিল, ঠিক আছে, পার্সনিফিকেশন ছিল। হ্যাঁ, তো এলিটারেশন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, অর্থাৎ দুটো কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন। চলো আমরা সরাসরি কবিতায় চলে আসি, সবাই বইটা খুলবি। Mind the mist upon the hill, telling not of storms tomorrow. তাহলে mind the mist upon the hill, অর্থাৎ পাহাড়ের উপর হালকা নরম মৃদু কুয়াশা, telling not of storms tomorrow, অর্থাৎ যেটা কি বলে, যেটা আগামী দিনের কোনো ঝড়ের কথা বলে না। অর্থাৎ কুয়াশা দেখে কবির মনে হচ্ছে যে আগামী দিন, অর্থাৎ নেক্সট দিন কোনো কিন্তু ঝড়, কোনো মেঘ, বৃষ্টি হবে না, কোনো ঝড়ের সংকেত দেবে না। এখানে কিন্তু এই কবিতার সাথে, অর্থাৎ প্রাকৃতিক জিনিসগুলোর সাথে কবি কিন্তু নিজের জীবনের সঙ্গে তিনি তুলনা করছেন। অর্থাৎ আমি একটু আগে কথা বললাম যে কবি কিন্তু খুব তার জীবনটা খুব দুঃখে কেটেছে। হ্যাঁ, ফলে মানে দুঃখ সহ্য করার পর তার মনে হচ্ছে যে আমার দুঃখের দিন হয়তো শেষ, মানে আর কোনো দুঃখ আমার থাকবে না। কারণ মানুষের জীবনে সবসময় তো দুঃখ থাকতে পারে না। হ্যাঁ, দুঃখের পরে সুখ আসে, সুখের পর আবার দুঃখ আসে, এইভাবে তো চলতে থাকে। তাহলে অনেকটা দুঃখ যাওয়ার পর, অনেক দুঃখের দিন কাটানোর পর তার মনে হচ্ছে যে আর মনে দুঃখের দিন আসবে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েট হিজ ফিল, spend its store of silent sorrow. কি বলছে? নো, না, the day has wept his fill। এখানে wept মানে কি রে? wept মানে হচ্ছে কান্নাকাটি করা, কাঁদা। ঠিক আছে, এটা হচ্ছে weep। অ্যাকচুয়ালি weep past tense হচ্ছে wept। weep মানে কি? কান্নাকাটি করা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদাকে weep বলা হয়। weep, wept এবং wept। হ্যাঁ, তাহলে V1, V2, V3। দেখ কি বলছে যে the day has wept his fill, অর্থাৎ দিনটা কি হচ্ছে অঝরে কেঁদেছে। এখানে দিন কি কখনো কাঁদে? এখানে দিন কাঁদা বলতে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। দেখ এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করা আছে, এটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। কি পার্সনিফিকেশন মানে কি? যখন কোনো বস্তুর উপর তার ব্যক্তির সত্তা আরোপ করা হয়। এখানে বলছে দিন, এই দিনটি সারাদিন ধরে কেঁদেছে। তাহলে দিন কি সারাদিন ধরে কাঁদে? মানুষ কাঁদে। তাহলে দিনটাকে একটা ব্যক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে, ফলে এখানে পার্সনিফিকেশন করা আছে। এটা হচ্ছে আমাদের পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন অর্থাৎ কোন বস্তুকে যদি ব্যক্তির সত্তা আরোপ করা হয় তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। অর্থাৎ দিন সারাদিন ধরে কেঁদেছে মানে কি? যে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। এখানে দিনের কাঁদা বলতে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, অঝরে বৃষ্টি হয়েছে। স্পেন্ড ইজ স্টোর অফ সাইলেন্ট সরো। স্টোর মানে কি রে? স্টোর মানে হচ্ছে সঞ্চয় করা। ঠিক আছে, স্পেন্ড মানে কি? কাটানো। অর্থাৎ সাইলেন্ট সরো মানে কি? নীরব দুঃখ। দেখি মানুষের যখন কাছের জন মারা যায়, আপনজন মারা যায়, অর্থাৎ আপনজন যখন কেউ হারায় তার ব্যথাটা কিন্তু সেই জানে। তার আশেপাশের লোক বা আমরা কিন্তু দুঃখ কতটা কষ্ট হচ্ছে। তাহলে কবি কিন্তু মা ছোটবেলায় মারা গেছেন, তার বোন মারা গেছেন।
ঠিক আছে, মানে পুরো জীবনটা একটা দুঃখে কেটেছে আর কি। তাহলে যখন আপনজন মারা যায় তখন দেখবি অনেক সময় দুঃখটা প্রকাশ করা যায় না, ঠিক আছে, নিজের ভিতরেই দুঃখটা থাকে, এটাকে বলা হচ্ছে সাইলেন্ট সরো। অর্থাৎ তিনি এতদিন ধরে কি হচ্ছে নীরবে মানে মানে নীরব যে দুঃখটাকে তিনি সহ্য করেছেন, কাটিয়েছেন, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল ফার্স্ট স্টেঞ্জার। চলো সেকেন্ড। অর্থাৎ আমি বললাম কি বললাম যে কবির এই যে প্রাকৃতিক দৃশ্যকে দেখার মধ্যে তিনি তার নিজের জীবনের সঙ্গে তুলনা করছেন, ঠিক আছে, দুঃখটাকে নিজের জীবনের সঙ্গে তুলনা করছেন। সেকেন্ড স্টেঞ্জার, ওফ আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। ওফ মানে কি একটা মানে আনন্দের এক্সপ্রেশন, সারপ্রাইজের এক্সপ্রেশন, যে আমি আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, অর্থাৎ আমি যৌবনের দিনে ফিরে গেছি। আই এম চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার শিশু হয়ে গেছি, তাই না? কি বলছে যে আমি আবার আমার যৌবনের দিনগুলো ফিরে গেছি। অর্থাৎ যৌবনের দিন, ছোটবেলার দিন কিন্তু সবসময় আনন্দের হয়, তাই না? ছোটবেলায় কোনো চাপ থাকে না, কোনো টেনশন থাকে না, তোরা যেমন এমন রয়েছিস, হ্যাঁ, কোনো চাপ নেই, আনন্দই আনন্দ, খেলা দেখছিস, ঘুরে বলছিস, ক্রিকেট খেলছিস, গিটার বাজাচ্ছিস, হ্যাঁ, আনন্দই আনন্দ। একটু বড় হোক দেখবি জীবন কাকে বলে, ঠিক আছে, লড়াই কাকে বলে, স্ট্রাগল কাকে বলে, ঠিক আছে, কষ্ট কাকে বলে, একটু বড় হলে বুঝতে পারবি। সুতরাং এখন থেকে নিজেকে প্রিপেয়ার কর, তৈরি কর, ঠিক আছে। হ্যাঁ, ছেলেদের জীবনটা কিন্তু খুব দুঃখের জীবন বাবু, হ্যাঁ, মেয়েরা তাও মেয়েদের জীবনটাও দুঃখের খুব, ঠিক আছে, কারণ মেয়েরা যে ঘরটায় বড় হচ্ছে, হ্যাঁ, সেই ঘরটা ছেড়ে একদিন হ্যাঁ চলে যাবে আর কি, হ্যাঁ, এটাও দুঃখের, খুব দুঃখের। কিন্তু তাও মানে মেয়েদের তুলনায় ছেলেদের জীবনটা কিন্তু আরো কষ্টের, কারণ ছেলেদের শুধু নিজের জীবন না, অনেকগুলো জীবনকে দেখতে হয়, হ্যাঁ, বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, বোন, ছেলে, মেয়ে, নিজেরটা, তাই না? চল, and neath my father's sheltering roof and near the old hall door, দেখ কি বলছে এখানে। নিথ মানে কি বলতো? নিথ মানে হচ্ছে বিনিথ। নিথ হচ্ছে বিনিতের অ্যাব্রিভিয়েটেড ফর্ম, শর্ট ফর্মটাকে বলা হচ্ছে। এবং আমি কোথায় কোথায় নিজে মানে কবি নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন? and neath my father's sheltering roof, মানে বাবার ওই যে নিরাপদ, শেল্টারিং রূপ বলতে বাবার যে ছাদের নিচে, এখানে শেল্টারিং বলতে নিরাপদ আশ্রয়। অর্থাৎ কবি যখন ছোট ছিলেন, যখন তিনি শৈশবে ছিলেন, তখন যার বয়স কম ছিল, তখন তিনি বাবার আন্ডারে ছিলেন, তাই না? অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং তিনি কোথায় দেখতে পাচ্ছেন তাকে, বা নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন? পুরনো ঘরের দরজার সামনে। মানে দেখ এখানে কবি কিন্তু চলে গেছেন কোথায়? আমি কি বললাম যে কবি কিন্তু বর্তমান থেকে অতীতে চলে গিয়েছেন। অর্থাৎ তিনি বড়বেলায় কবিতাটা লিখছেন, সেখান থেকে তিনি চলে গেছেন কোথায়? শৈশবে। তিনি নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন? বাবার ঘরের ছাদের নিচে। এখানে শেল্টারিং রুম মানে মনে রাখবি নিরাপদ আশ্রয়। অর্থাৎ মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন খুব নিরাপদে থাকে আর কি, হ্যাঁ, খুব প্রোটেকশন, খুব কেয়ার। এখানে নিরাপদ আশ্রয় বলতে খুব প্রোটেকশনে আছে, খুব কেয়ারে আছে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে কি পেলাম? যে মৃদুমন্দ কুয়াশা ভরা আকাশ কবিকে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে আমরা কি পেলাম? যে মৃদুমন্দ কুয়াশা কবিকে কোথায় নিয়ে যায়? পুরনো দিনে, হ্যাঁ, শৈশবের দিনগুলিতে। থার্ড স্টেজে I watch this cloudy evening fall after a day of rain. I watch this cloudy evening fall. আমি ওই যে মেঘাচ্ছন্ন সন্ধ্যা যে নামছে সেই নামাটা আমি দেখছি, মানে মেঘাচ্ছন্ন ক্লাউডি ইভিনিং, কারণ সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, তাই না? মেঘাচ্ছন্ন একটা দিন কেটেছে, সেই মেঘাচ্ছন্ন সন্ধ্যা নামাটাকে আমি লক্ষ্য করছি। আফটার এ ডে অফ রেন, অর্থাৎ বৃষ্টি ভেজা গ্রীষ্মকালের ঘন মেঘ বা একটা বর্ষামুখর দিন, হ্যাঁ, পুরো দিনটা বৃষ্টিতে কেটেছে, বর্ষায় কেটেছে, তারপর সন্ধ্যা নামছে, একটা অপরূপ দৃশ্য, হ্যাঁ, সেই দৃশ্যটা আমি দেখছি। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পাল, দ্য হরাইজনস মাউন্টেন
চেন। ব্লু মিস্ট মানে কি নীলচে কুয়াশা, মিষ্টি কুয়াশা অফ সামার ফল। এখানে ফল মানে কি, ফল মানে হচ্ছে তোর দেখ দেওয়া আছে ওয়ার্ড নোটসে ওয়ার্ড লিস্টে যে এ থিক ক্লাউড মানে একটা ঘন মেঘ, বাট এখানে ফল শব্দটা ব্যবহার হয়েছে এজ এ ভার্ব, অর্থাৎ এখানে ফল মানে হচ্ছে মানে আচ্ছাদন করা, ঢাকানো, কভার মানে ঘন বা ভারী আস্তরণে ঢেকে দেওয়া। তাহলে এখানে মানে দিগন্তের পর্বত শ্রেণী আছে, তিনি কবি দূর থেকে দেখছেন পর্বত শ্রেণীকে, পাহাড়কে, সেই পাহাড়কে নীল এবং মিষ্টি কুয়াশাটা কি করেছে, ঢেকে দিচ্ছে। বুঝতে পারছিস? একটা ইমাজিন কর, হ্যাঁ কবিতা পড়তে গেলে ইমাজিন করতে হয়। দূরে ধর পাহাড় দেখতে পাচ্ছিস, পাহাড়ি, হ্যাঁ সেই পাহাড়টাকে কি করছে, নীলচে কুয়াশা, মিষ্টি কুয়াশা যেন একটা মানে একটা চাদরের মতন আস্তরণ ফেলে দিয়েছে, তাই না, একটা ঢেকে দিয়েছে আর কি। সন্ধ্যাবেলা কিন্তু একটা গ্রীষ্মের সন্ধ্যাবেলা, হ্যাঁ সন্ধ্যা নামছে, সেই সময় নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা কি করছে, পাহাড়কে আচ্ছাদিত করে রেখেছে। ঠিক আছে, এখানে সুইট মানে কবি সুইট কেন বলেছেন, কারণ ওই যে আমি কি বললাম, তিনি পুরোনো দিনের কথা মনে পড়েছে, আমাদের পুরোনো দিনের কথা সবসময় মিষ্টি হয়, সুইট হয়, তাই না। তোরা যখন বড় হবি তখন দেখবি এই দিনগুলো খুব মনে পড়বে আর কি, হ্যাঁ কারণ পুরোনো দিন সবসময় কি হয়, কবি কিন্তু এখানে নস্টালজিক হয়েছেন, অর্থাৎ খুব স্মৃতি কাতর। চলো লাস্ট স্ট্যান্ডার। The dam stands in the long green grass, as thick as morning tears, and dreamy scents of fragrance pass that breathe of others. The dam stands in the long green grass. এখানে ড্যাম বলতে কি বলতো, ড্যাম বলতে হচ্ছে স্যাঁতস্যাঁতে, moist, as thick as morning tears, অর্থাৎ একটা স্যাঁতস্যাঁতে ভাব, মানে লম্বা সবুজ ঘাসে একটা স্যাঁতস্যাঁতে ভাব, একটা ভেজা ভাব দেখা যাচ্ছে, এবং দেখে মনে হচ্ছে as thick as morning tears, অর্থাৎ সকালবেলার অশ্রু সজলের মতন, অশ্রু কণার মতন। মর্নিং টিয়ার্স মানে কি, অশ্রু কণা। যেমন দেখবি কেউ কাঁদলে, যখন এই যে কাঁদার পর এই যে চোখের জলটাই লেগে থাকে না, এখানে কান্নাটা খুব একটা ভারী ঘন থাকে। এখানে বলতে চাইছেন কবি যে সকালবেলায় যখন শিশির পড়ে দেখবি ঘাসের কোনায়, তখন দেখতে কেমন লাগে, খুব সুন্দর লাগে। তো সেই দৃশ্যটাকে কবি বর্ণনা করেছেন। তো এখানে একটা পার্সনিফিকেশন করা হয়েছে, মর্নিং টিয়ার্স অর্থাৎ সকালবেলার অশ্রুকণা। আচ্ছা, সকালবেলার অশ্রুকণা মানে কি, সকালে কোনো অশ্রু হয় না, এখানে কিন্তু করা হয়েছে পার্সনিফিকেশন। ঠিক আছে, অর্থাৎ আমি কি বললাম, যে কোনো বস্তুর উপর বা কোনো নন লিভিং থিং এর উপর যখন ব্যক্তির সত্তা আরোপ করা হয়, তাহলে বোঝা গেছে the dam stands in the long green grass as thick as morning tears, অর্থাৎ একটা স্যাঁতস্যাঁতে ভাব, সবুজ এবং লম্বা ঘাসের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব দেখা যাচ্ছে, এবং সেটা সকালবেলার অশ্রুকণার মতো। and dreamy scent of fragrance pass that breathe of others' ears. dreamy মানে কি রে, dreamy মানে হচ্ছে স্বপ্নের মতো, স্বপ্নালু, একটা স্বপ্নের মতন গন্ধ বয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সেন্ট মানে গন্ধ, আর ফ্র্যাগ্রেন্স মানে কি, মিষ্টি গন্ধ, তাই না। মানে বৃষ্টি হয়েছে, মাটি ভিজে গেছে, দেখবি যখন অনেকদিন পর বৃষ্টি হয় একটা মাটির সোঁদা গন্ধ বেরিয়ে আসে, যে গন্ধটা কিন্তু একটা মাতাল করা গন্ধ, সেই গন্ধ পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তাই না। দ্যাট ব্রিথ অফ আদার্স ইয়ার্স, তার মানে কি, যখন পাশ দিয়ে গন্ধটা বয়ে যাচ্ছে, কবির পুরোনো দিনের কথা মনে পড়ছে, মানে পুরোনো যে বছরগুলোর বা অন্য বছরগুলোর কথা বা মনে হচ্ছে আর কি। দ্যাট ব্রিথ অফ আদার্স ইয়ার্স মানে কি, পুরোনো বা অন্য বছরগুলির গন্ধ বা তার নিঃশ্বাসটা তার গায়ে লাগছে। বোঝা গেল। যেমন দেখবি ধূপের গন্ধ দেখলে আমাদের পূজার কথা মনে পড়ে, যে কোথাও যদি ধূপের গন্ধ আসছে মনে হচ্ছে যে কোথাও পুজো হচ্ছে, তাই না। তেমনি মানে এখানে যখন কোনো কবিতায় বা লিটারেচারে বা ল্যাঙ্গুয়েজে কোনো বৃষ্টির কথা বলা হয়, মেঘলা দিনের কথা বলা হয়, তখন দেখবি কোনো দুঃখের রেফারেন্স দেওয়া হয়, ঠিক আছে, বা পুরোনো দিনের কথা বলা হয়। ক্লিয়ার হয়েছে সবার, বোঝা গেছে? তাহলে এই ছিল আমাদের মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। খুব সুন্দর একটা কবিতা, এটা ড্রিম জার্নির কবি। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।